আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে বিদেশে ক্রীড়া ক্ষেত্রে স্বর্ণজয়ীদের হাতে ক্রীড়া কাজ ও সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী। জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন। রাজধানীর গুটি কয়েক পাম্পে রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ 1 এপ্রিল থেকে কার্যকর। রাঙ্গামাটিতে সেনা উপস্থিতিতে করা হচ্ছে সরবরাহ। দেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। টিকাদানের ঢিলেমি আর স্বাস্থ্য সহকারীদের আন্দোলনকে দুষছেন সংশ্লিষ্টরা। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলিকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশের সাথে তার সমর্থকদের সংঘর্ষ, আহত হন কয়েকজন, আটক অনেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে সরকার। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে 500 জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা। যেসব ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন তাদের প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্স বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন, আর পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন। সবার জন্য সমান বেতন নির্ধারণ করা হলেও এর পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি। এ ঘোষণা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে, আমরা যদি চারিদিকে তাকাই, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু কিন্তু শখ বা বিনোদন নয়, বা এক্সারসাইজেরও কোনো অংশ নয়, বরং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি বিশ্বে দেখি, বিভিন্ন দেশে দেখি, ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশা, ঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকবো না। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার, এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে, এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা কার্ড ছাড়া ফুয়েল পাওয়া যাবে না, সেই কার্যক্রমের প্রাথমিক অবস্থা শুরু হয়েছে। অর্থাৎ আজকে এই 30 তারিখ এবং 31 তারিখ মার্চ, এই 2 দিন জেলা প্রশাসন ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে। আমরা দেখেছিলাম সকাল 6টা থেকে এই জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরের সামনে এসে দীর্ঘ লাইন দিয়েছেন গ্রাহকরা, অর্থাৎ যারা পেট্রোল কিংবা অকটেন নিতে আগ্রহী সেই সব গ্রাহকরা, এবং তারা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ তাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র, সেই সাথে 1 কপি ছবি, এইগুলো জমা দিচ্ছেন। এখনো পর্যন্ত কেউই আসলে ফুয়েল কার্ড হাতে পাননি, অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই যারা জমা দিয়েছেন তারা এই কার্ড হাতে পেতে পারেন, এবং এই কার্ড হাতে পাওয়ার পরে আগামী 1 এপ্রিল থেকে সেই কার্ড দেখিয়ে পেট্রোল পাম্প থেকে এই জ্বালানি সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসন যেটি বলছে যে হর হামেশাই যেই খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে কিংবা পাম্পে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেটি কাটানোর জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে আসলে জ্বালানির যেই ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যে সরবরাহ, সেটি আসলে স্বাভাবিক হতে পারে অনেকটাই। যদিও এখানে আমরা কথা বলছিলাম, যেসব গ্রাহকরা রয়েছেন তারা লাইনে এসেছেন এবং তারাও কিন্তু আসলে এক প্রকার ক্ষোভ প্রকাশ করছেন, কেননা অনেকেই ব্যক্তিগত কাজ ফেলে দৈনন্দিন কার্যক্রম ছেড়ে কিন্তু এখানে এসেছেন এবং দীর্ঘ সময় তারা লাইনে অপেক্ষা করছেন, এবং লাইন অপেক্ষা করে তারা এই ফুয়েল কার্ডের জন্য আবার নতুন করে তাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে, এবং একটি এই দীর্ঘ লাইন সেই সময়ও তৈরি হতে পারে। সব মিলে আসলে যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়েও আসলে সাধারণ মানুষের মধ্যে কিংবা এই ভোক্তাদের মধ্যে, গ্রাহকদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই ফুয়েল কার্ড বিতরণ সম্পূর্ণ। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু।
এখন পর্যন্ত ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে 8 শিশুর মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ? এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হুসাইন শাহিদ। বিস্তারিত তার প্রতিবেদনে। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। থাকার পরে ছুটিতে দিচ্ছিল, বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে এখন মানে ফুসফুসের ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা ডিউটিতে মাত্র 6 জন সিনিয়র স্টাফ নার্স আছি। এতজন পেশেন্টের সেবা দিতে যায়, মানে এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারি নাই। নতুন বিল্ডিং এর 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেব। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালে আবারও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকরা। রোববার ওলিকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে তারা। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে আহত হয় বেশ কয়েকজন, আটকও করা হয় অনেককে। শনিবার নেপালের সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর থেকেই উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। সেদিনও ওলির সমর্থকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে টায়ার জ্বালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিক্ষেপ করে টিয়ার গ্যাস, করে লাঠিচার্জও। এতে অন্তত 1 জন আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বীরশেবায় রাসায়নিক কারখানা লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। বিস্ফোরণের পর ছড়ায় আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। রাসায়নিক লিকেজের শঙ্কায় আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। হামলা হয়েছে ইসরায়েলের আরো কয়েকটি এলাকায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতে দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। এদিকে ইরানেও অব্যাহত যৌথ বাহিনীর আগ্রাসন। বোমা ছুড়েছে ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে। তাবরিজে হামলার শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। বৈদ্যুতিক স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটির আরো কিছু শহর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রথম দিনের মতো বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের মাঝে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার আলোচনায় বসেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী। একাধিক সূত্র জানিয়েছে